ঘন জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা। রাস্তাটা খুব একটা চওড়া নয়। একটা গাড়ি কোনো ক্রমে রাস্তা ধরে পাহাড়ের গা বেয়ে ওপরে উঠতে পারে। পিচ ঢালা এই রাস্তার এদিক ওদিক পাহাড়ি ধসের কারণে ভেঙে চুরে গেছে। দুপাশের গাছগুলো আকাশচুম্বী, তাদের মাথাগুলো মেঘের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে। বর্ষার দিনে মেঘ যেন একটু বেশি জমে থাকে এই জঙ্গলের মাথার ওপর। একটা নীল গাড়ি খুব ধীরে ধীরে এগিয়ে চলেছে রাস্তা ধরে। গাড়িটা বেশ পুরনো, দেখে মনে হয় বন্ধ হয়ে কোনো এক ভাঙাড়ে পড়েছিল গাড়িটা। খুব ধীরে গাড়িটা রাস্তা দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে। দুপাশের গাছগুলো ঠিক লম্বা কোনো প্রাণীর পায়ের মতো দাঁড়িয়ে আছে। গাড়িতে বসেছিল দুজন, সলিলবাবু আর তার ড্রাইভার ভম্বল। সলিলবাবুর বয়স প্রায় 60 ছুঁই ছুঁই, তবে ভম্বল জোয়ান লোক। বহু বছর ধরে সলিলবাবুর সাথে থেকে এখন সে সলিলবাবুর বাড়ির মানুষই হয়ে গেছে। গাড়ি চালাতে চালাতে সলিলবাবুর সাথে এটা ওটা নিয়ে আলোচনা করছিল ভম্বল। সলিলবাবু কিন্তু খুব অন্যমনস্ক হয়ে আছেন। কি একটা জিনিস যেন তার মনে খোঁচা দিয়ে চলেছে একভাবে। তিনি এবার বিরক্ত হয়ে ভম্বলকে বললেন, আহ, এত বকিস কেন? গাড়িটা মন দিয়ে চালা দেখি। সন্ধে হয়ে গেছে, কি জানি বাবলুর ওদিকে এখন কি হচ্ছে। তোকে বললাম একটু জলদি গাড়িটা তুলে নিয়ে আসতে, শুনিস না আমার কথা? ওরে বাবা, এত তাড়া দিচ্ছেন কেন? দেখছেন তো কেমন রাস্তা, ভুলে গেলেন নাকি সব? বাবলু বাবলু করে গানটা পচিয়ে দিলেন যে একেবারে। এত বড় বড় কথা বলিস, মনে হয় যেন তুই না আমি তোর ড্রাইভার। ভুলে যাস না। ভম্বল তার কথাটা শেষ হতে দিল না। ঘাড় ঘুরিয়ে তাকালো সলিলবাবুর দিকে। তার চোখে বিরক্ত একটা ভাব ফুটে উঠেছে। কতবারে একই কথা বলবেন বলেন তো? এ গল্প কম করে আমি 1000বার শুনেছি আপনার কাছে, আর কতবার একই কথা বলবেন? সলিলবাবু উদ্বিগ্ন মুখে রাস্তার দিকে তাকিয়েছিলেন। তিনি আর কোনো কথা বললেন না। গাড়িটা গাছগুলোর মাঝখান দিয়ে এগিয়ে চলেছে পাহাড়ের ওপরের দিকে। চারপাশটা খুব হালকা একটা ধোঁয়া ধোঁয়া জমে আছে। বর্ষাকাল বলেই এই পেঁজা তুলোর মতো মেঘ জমেছে জঙ্গলের মধ্যে। সলিলবাবুর ভাগ্নে বাবলু অরবে বিলাসকান্ত হল রাঙাদা চা বাগানের ম্যানেজার। তারও বয়স 9 করে 40 ছুঁই ছুঁই, কিন্তু সলিলবাবুর কাছে তিনি এখনও তার বাবলু। ঝড়ঝড়ে গাড়িটা কোন মন্ত্র বলে যে এই পাহাড়ি রাস্তা বেয়ে ওপরে উঠছে তা একমাত্র ভম্বল জানে। গাড়ির স্টিয়ারিংয়ে ভম্বল একেবারে পাকাপোক্ত মানুষ। তবে এই ভম্বলের হাতেই একটা কাণ্ড ঘটেছিল একবার। ভম্বল গাড়ি চালাতে চালাতে সেই কথাই ভাবছিল। সলিলবাবু চুপ করায় তার মাথাটাও ঠান্ডা হয়েছে এখন। সন্ধে হওয়ায় গাড়ির সামনের আলোতে রাস্তা বেশি দূর দেখা যায় না। তবে সেই থিমে আলোতেই সলিলবাবু আর ভম্বল দেখলেন রাস্তার ধার দিয়ে 2-3 জন লোক হেঁটে যাচ্ছে। তাদের মাথায় আর হাতে কাঠের বোঝা। এরা হয়তো এই রাঙাদা চা বাগান এলাকার স্থানীয় মানুষ। ভম্বল গাড়িটা অতি সাবধানে তাদের থেকে একটু দূরে থামিয়ে দিল। গাড়িটার যা অবস্থা, লোকগুলো অবাক হয়ে দেখছিল সেটাই। এই গাড়ি এই পাহাড়ে উঠল কি করে ভেবেই অবাক হচ্ছে ওরা। এই যে ভাই, এখান দিয়ে রাঙাদা চা বাগান কত দূর গো? এই রাস্তাটা কি সেদিকেই গেছে? হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে তুই আবার আমার সাথে পাল্লা দিতে আসিস? ওরে, রাস্তা আবার কোথাও যায় নাকি? রাস্তা তো রাস্তার জায়গাতেই থাকবে। দাঁড়া, আমি জিজ্ঞেস করি। সলিলবাবুদের কথা ঠিক বুঝতে না পেরে ততক্ষণে মাঝবয়সী একটা লোক গাড়ির কাছে এগিয়ে এসেছিল। লোকটার গায়ে একটা মোটা ফুলহাতা জামা। সময়টা বর্ষাকাল হলেও এইসব এলাকা বরাবরই একটু ঠান্ডা। কোথায় যাবার কথা বলছো গো দাদারা? ঠিক বুঝলাম না। এখানে তো 4টা চা বাগান আছে, তোমরা কোথায় যাবে? 4টে? বলো কি? বাব্বা, এ কি করে যে বোঝাই? আরে যেটায় বাবলু ম্যানেজার, ওটায় কি করে যাবো বলো তো? আপনার দেখছি সত্যি বয়স হলো স্যার। দাদা, বাবলু না, বিলাসকান্ত ঘোষ। বিলাসকান্ত ঘোষ যে ম্যানেজার, সেই চা বাগান, ওটায় যাব আমরা। এখান দিয়ে কত দূর? ওদের মুখে এই কথা শুনে লোকটা কেমন যেন ভয় ভয় তার দূরে দাঁড়ানো সঙ্গীদের দেখল। তারপর ঢোক গিলে বলল, ও
আপনারা বিলাসবাবুর চা বাগানে যাবেন? সে তো এখান থেকে প্রায় 3 ঘন্টার পথ। এই রাস্তা ধরে সোজা গেলেই সেখানে যেতে পারবেন। কিন্তু বাবুরা, রাস্তাটা তো... কে? রাস্তা খারাপ নাকি চোর ডাকাতের ভয় আছে? কোনটা? দেখো, আমরা সেসব নিয়ে অত ভাবি না, বুঝলে? সলিলবাবুর কথায় লোকটা দুহাত তুলে না না বলল। একবার তারপর ভেবে নিল, তারপর বলল, দেখেন বাবু, কি যে বলি, পাহাড়ি এলাকা তো, রাস্তা সবই ওই রকম। সাবধানে চালালে পৌঁছেও যাবেন, কিন্তু সেটা ভয় না। ভয় হলো অন্য জায়গায়। ওই রাস্তায় 2-3 সপ্তাহ ধরে লোকজন নিখোঁজ হচ্ছে। কোথায় যে যাচ্ছে কে জানে। পুলিশ এসে ওই রাস্তায় টহলদারিও করেছে, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। তাই বলছিলাম। হারিয়ে যাচ্ছে মানে? ভূত প্রেতের কথা বলছো নাকি, নাকি অন্য কিছু? লোকটা আবার অন্য লোক দুটোর দিকে দেখল, তারপর বলল, আগে না বাবু, ওদিকে ওসব কখনো ছিল না। পাহাড়ে যারা ঘোরে তারা কখনো কারোর ক্ষতি করে না বাবু। এ যেন অন্য কিছুই ঘটছে। কি যে বলি, নিজেরাই আমরা ওই রাস্তা ধরে সন্ধে হলে আর যাই না। বুঝেছি, কিন্তু ভাই, আমাদের যে সেখানে না গেলেই চলবে না আজ। যাই হোক, অনেক ধন্যবাদ সাবধান করার জন্য। কি স্যার, যাবেন তো নাকি? গাড়ি ঘোরাবো। সলিলবাবু ভম্বলের কথা যেন রেগে উঠলেন। কপাল কুঁচকে বললেন, তোর ভয় লাগলে নেমে ফিরে যা ওই করতে। গাড়িটা এত বছর পর তুলতে বললাম কি ভয় পেয়ে ফিরে যাবার জন্য? যত সব সর দেখি, আমি একাই চালিয়ে চলে যাব। ভয় ওরে, এখন ভয় আমাকে দেখে ভয় পায়, বুঝলি? বাবারে, হয়েছে হয়েছে, ভাগ্নের জন্য একেবারে আকুল হয়ে উঠছেন, বুঝতেই পারছি। আজীবন আপনার পাশেই ছিলাম, আজও থাকবো। চলেন ভাই, অনেক ধন্যবাদ, আমরা এগোই। ভম্বল কথাটা বলে গাড়িটা চালিয়ে দিল রাস্তা ধরে। ওরা তিনজন দেখল অদ্ভুত ঝরঝরে গাড়িটা চলে গেল পাহাড়ের ওপরের দিকে। কয়েক মিনিটের মধ্যেই গাড়িটা ধোঁয়া ধোঁয়া মেঘের মধ্যেই যেন মিশে গেল। সন্ধে গড়িয়ে রাত এসে পড়েছে তখন ঘাড়ের ওপর। বিশাল চা বাগানটার এক কোণে একটা কাঠের বাংলো। বাংলোটার একটা জানলায় আলো জ্বলছে। একজন লোক জানলাটার সামনে দাঁড়িয়ে ফোন করে যাচ্ছে একটার পর একটা। বাইরে নিস্তব্ধ অন্ধকার। ঝিঁঝির ডাকে মনে হয় এই চা বাগানটা পৃথিবীর সঙ্গে যুক্ত আছে, নইলে এতই শব্দহীন চারপাশ যে মনে হয় এটা একটা শ্মশান। বিলাসকান্ত একভাবে তার হেডকোয়ার্টারে ফোন করেই চলেছে। বিকেল থেকেই তার বাংলোতে বিদ্যুৎ নেই। বারবার চারিদিকে দেখেও কি কারণে যে কারেন্ট নেই তা বুঝতে পারছে না সে। তোর কি যে এক জায়গা, সবসময় ঠিক থাকে, কিন্তু বিদ্যুৎ গেলেই সব যে কেমন হয়ে যায়। ফোনের টাওয়ারটাও লাগে না ঠিক করে। হ্যালো হ্যালো। বারবার ফোন করে কোনো উত্তর না পেয়ে বিলাস বিরক্ত হয়ে ফোনটা কান থেকে নামিয়ে নিল। বাইরে সব চুপচাপ হয়ে আছে একেবারে। বিলাস হাতে মোমবাতি তুলে নিয়ে হেঁটে চলল শোবার ঘরের দিকে। এই আঁধারে বই পড়া যাবে না, অন্য কাজও করা যাবে না। এসব ভাবতে ভাবতে হেঁটে যাচ্ছিল সে শোবার ঘরের দিকে। হঠাৎ ঝনাত করে একটা শব্দ হলো। বিলাসের পা থেমে গেল শব্দটা শুনে। বিলাস ঘাড় ঘুরিয়ে তাকালো সামনের জানলাগুলোর দিকে। হালকা সাদা একটা আলোতে দেখা গেল একটা পাথর কাঁচ ভেঙে এসে পড়েছে মেঝের ওপর। বিলাস পাথরটা দেখে একেবারে থমকে গেছিল। গিয়ে জানলাটা ভাঙল, এসব ভেবেই মনে ভয় জমা হচ্ছিল বিলাসকান্তর। কে কে ছুড়ল পাথরটা? কে কে ওখানে? বিলাসের কথা শেষ হতেই সে দেখল একটা লম্বা ছায়ার মতো কে যেন উঠে দাঁড়ালো অন্ধকারের মধ্যে থেকে। ঘন কালো অবয়ব। তাকে দেখে বিলাসকান্তের বুক যেন কেঁপে উঠল। কে 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 তুমি? কি চাও? কে তুমি? ছায়াটা বিলাসের কথা শুনে একটা বড় বস্তা তার দিকে তুলে ধরল। বস্তাটা ফাঁকা। কি চাই এই ছায়াটা? এই বস্তায় তোর যা টাকা পয়সা আছে সব ভরে দে, নে জলদি কর। কে কে তুই? কে তুই বল, নইলে কিন্তু আমি পুলিশকে ফোন করব। আমাদেরকে পুলিশে দিবি? বাবা, তাই নাকি? কথাটা বলেই ছায়াটা এগিয়ে এলো আমার ছেড়ে। তার মুখটা ফ্যাকাশে, কালো কঠোর চোখের জায়গায় লম্বা ছায়াটার
সারা শরীর ঘন কালো পোশাকে ঢাকা, শুধু মাথাটাই ফ্যাকাশে। বিলাসের মুখটা শুকিয়ে গেল। এটা কে? তার হাতের মোমবাতিটা ঠক ঠক করে কাঁপছিল তখন। কিরে, কানে কথা যাচ্ছে না? এই ব্যাগে সব ভরে দে, জলদি কর। সারা রাত নেই আমার কাছে, জলদি কর জলদি কর। না না, আমি ওই ব্যাগে কোনো টাকা ভরবো না। এই টাকা এই চা বাগানের শ্রমিকদের টাকা, আমি তোদের দেবো না। বেশ, তুই না দিলে আমাদের আরো অনেক রাস্তা জানা আছে। কথাটা শুনে বিলাসকান্ত চমকে উঠল। আমরা মানে? আর কেউ আছে নাকি এই বাড়ির মধ্যে? এ কথা ভেবেই সে পিছন ফিরে দেখল। সাথে সাথে একটা অজানা ধোঁয়া এসে ছড়িয়ে পড়ল তার মুখে। বিলাসের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছিল আরও একটা কালো অবয়ব। বিলাসকান্ত অচেতন হয়ে লুটিয়ে পড়েছিল মাটিতে। কালো ছায়া দুটো ঝুঁকে পড়ে দেখছিল বিলাসকান্তকে। ওরাও একটু হকচকিয়ে গিয়েছিল বিলাস অজ্ঞান হয়ে যাওয়ায়। এই সেরেছে, কতটা ধোঁয়া ছড়ালি রে ভাই? আরে আমি বেশি ধোঁয়া ছড়াইনি, দেখছিস না কিরম রোগা ব্যাংলা দেহ, একটু টুক করে কি হলো আর অজ্ঞান হয়ে শুয়ে পড়লো। যাই হোক, ছাড়, ব্যাগটা নে আর দেখ কোথায় কত টাকা রাখা আছে। জলদি কর। বাংলোটার বাইরেটা একেবারে নিঝুম আধারে ঠেকে আছে। গাছগুলো একেবারে পাথরের মতো থির হয়ে দাঁড়িয়ে আছে। বাংলোটাতে আর কোনো শব্দ নেই, একেবারে চুপ হয়ে আছে চারপাশের পরিবেশটা। চা বাগানে এখন আর কেউ নেই। শ্রমিকরা সে কোন সন্ধ্যাবেলা কাজ ছেড়ে চলে গেছে। চারিদিকে কোনো জনমনস্বী না থাকায় পাতার সরসরানির শব্দটাও খুব জোরে শোনা যাচ্ছে। পুরনো গাড়িটা জঙ্গলের মধ্যে ধীরে ধীরে এগোচ্ছে। আলোতে যতদূর দেখা যায় কোনো মানুষের চিহ্ন নেই। জঙ্গলটা একেবারে চুপ, শুধু গাড়ির আওয়াজটাই শোনা যাচ্ছে। ভম্বল আর সলিলবাবু একেবারে চুপ করে বসেছিলেন গাড়ির মধ্যে। রাস্তায় কোনো বিপদ ওদের পথ আটকায়নি। এখন আর কোনো বিপদই ওদের কোনো ক্ষতি করতে পারে না। এবার একটু টেনে চালা রে বাপ। যা বুঝছি তাতে বাবলুর বিপদ একেবারে ওর ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে, একটু টেনে চালা। হ্যাঁ, এই তো জঙ্গলটা পেরোলেই হয়তো চা বাগানটা সামনে এসে পড়বে। আমরা এসেই গেছি মনে হচ্ছে। উতলা হবেন না আপনি। হ্যাঁ, তোর এই এক কথা, এসেই গেছি আর এসেই গেছি। আরে কতক্ষণ পর যে পৌঁছবো? জঙ্গলটায় পেরোতে পারলি না, আরে কতক্ষণে পৌঁছবো? গাড়িটা তো পুরনো, সেজন্যই তো দেরি হচ্ছে। তার উপর ভাঙাচোরা, সবই তো বোঝেন। আমি তো বলেছিলাম যে আমরা। না, তোকে কতবার বলেছি ওই কাজের কথা তুই আমার সামনে কখনো বলবি না। এখন চুপ করে গাড়িটা চালা। সলিলবাবুর কথা শেষ হয়নি, এর মধ্যেই গাড়িটা জঙ্গলের প্রান্ত পেরোল। সামনে একটা সরু রাস্তা সোজা চলে গেছে চা বাগানের দিকে। চা বাগানের মাঝে একটা কাঠের বাংলো বিশাল জন্তুর মতো দাঁড়িয়ে আছে। কাঠের শক্ত বাংলো, মিটমিটে একটা আলো দেখা যাচ্ছে বাংলোটার মধ্যে। সলিলবাবু আর ভম্বল নেমে দাঁড়ালেন গাড়ির মধ্যে থেকে। ঝিঝির ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। সলিলবাবু ভম্বলকে বললেন, কি ব্যাপার বলতো? এত রাতেও কোনো আলো নেই বাংলোতে, কি ব্যাপার? আপনি যে বিপদের কথা বলছিলেন, সে বিপদ কি ঘটে গেল নাকি? কি ব্যাপার বলুন দেখি। মনে তো তাই হচ্ছে। আমাদের আর সময় নষ্ট করা উচিত হবে না, চল। সলিলবাবু কথাটা বলেই হনহন করে চললেন চা বাগানের মধ্যে দিয়ে। ভম্বলও তার পেছন পেছন চলল সোজা কাঠের বাংলোর দিকে। বাংলোর মাথার ওপর একটা গোল থালার মতো চাঁদ উঠেছে। সেই আলোতেই পথ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। চা বাগানটা চাঁদের আলোতে কেমন যেন চকচক করছে। চায়ের গাছগুলোকে দেখে মনে হচ্ছে অতি সাবধানে তাদেরকেও সাজিয়ে রেখেছে। সলিলবাবু আর ভম্বল চারিদিকে দেখতে দেখতে এসে হাজির হলেন কাঠের বাংলোটার সামনে। চাঁদের আলো একেবারে মাথার উপর থাকায় ওদের ছায়াগুলো লম্বা হয়ে পড়েছিল। ওদের সামনের জানলাটায় মৃদু আলো দেখা যাচ্ছে। একজন লোক যেন ওদেরই দেখছিল সেই জানলা দিয়ে। ওদের বাংলোর সামনে দাঁড়াতে দেখে স্যাঁত করে সে বাড়ির ভেতর ঢুকে গেল। এই ভম্বল, ওই 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 জানলার ওখানে কেউ ছিল। কে যেন সরে গেল, দেখ।
কে যেন ছিল ওখানে। কি যে বলেন, আমরা তো আর বিলাসবাবুকে জানিয়ে আসিনি, জানিয়ে আসার উপায় তো ছিল না। দাঁড়ান দেখি। ভম্বল কথাটা বলে পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো কাঠের দরজার সামনে। দরজাটা ভেতর থেকে বন্ধ। ভম্বল হাত দিয়ে ঠেলে দেখলো দরজাটা খোলে কিনা। খুলল না। ভম্বল বুঝল ওদের অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। সে সলিলবাবুর দিকে ঘুরে তাকালো। সলিলবাবুও চারিদিকে দেখার চেষ্টা করছিলেন যদি কোনো রাস্তা পাওয়া যায়। এমন সময় দেখা গেল একটা জানলার কাঁচ ভেঙে পড়ে আছে। বাইরে থেকে কেউ পাথর দিয়ে জানলাটা ভেঙেছে, এটা ওরা বুঝতে পারলো। ভম্বল, ওদিকে দেখ, জানলাটা ভাঙা, ওদিক দিয়ে ঢোকা যাবে মনে হচ্ছে। হ্যাঁ, চলুন দেখি। মনে হচ্ছে আপনার আশঙ্কায় সত্যি। চলুন। সলিলবাবু আর ভম্বল তড়ি করে এসে দাঁড়ালো জানলার সামনে। গোটা কাঁচটাই ভাঙা, হালকা আলো সেখান থেকে বাইরে এসে পড়ছে। কোনো কথা না বলে অতি সাবধানে সলিলবাবু আর ভম্বল জানলা দিয়ে ভেতরে ঢুকলেন। বাড়ির ভেতরটা একেবারে চুপ, তবে চারদিকে সব জিনিসপত্র কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু যে ঘটেছে এটা দেখেই বোঝা যায়। একই কাণ্ড! আপনি দেখছি দিনকে দিন সব বুঝে যাচ্ছেন অত দূর থেকে। এদিকে আমরা তো একই সময়, অথচ আপনার শক্তি বেড়েই চলেছে। থাম দেখি, বক্কর বক্কর। বাবলু, ও বাবলু, কোথায় বাবা তুই? ও বাবলু, ও বাবলু। সলিলবাবু ভম্বলকে থামিয়ে দিয়ে বিলাসকান্তকে ডেকে চললেন একভাবে। কিন্তু কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ভম্বল আর সলিলবাবু এবার এগিয়ে চললেন বাড়ির ভেতর দিকে বিলাসবাবুর খোঁজে। ওদিকে বিলাসবাবুর জ্ঞান ফিরেছিল। একটা চেয়ারে বসেছিলেন তিনি। সামনে ছায়া ছায়া লোক দুটো দাঁড়িয়েছিল। ওদের ততক্ষণে টাকা পয়সা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে। ওরাও বাবলু ডাকটা শুনেছে। ও বাবলু, কোথায় বাবা তুই? কিন্তু ও বাবলু, বিলাসবাবু ও এই বাবলু, বাবলু ডাক শুনে কোথায় বাবা কেমন তুই? যেন ভেবলে ও গেলেন। বাবলু। কে রে? কে ঢুকেছে বাড়ির ভেতর? কাকে দেখলি? অন্য ছায়াটা ততক্ষণে মুখ থেকে মুখোশটা টেনে খুলে ফেলেছিল। এই এলাকার হুল্লোড়বাজ একটা লোক। সেই জানলা দিয়ে সলিলবাবুদের ভেতরে ঢুকতে দেখেছে। আরে একজন বয়স্ক লোক আর একটা লম্বা মতো লোক। এই ম্যানেজারটার কোনো আত্মীয় টাত্মীয় হবে, একে জিজ্ঞেস কর না। প্রথম ছায়া ছায়া লোকটাও নিজের মুখ থেকে মুখোশটা টেনে খুলে ফেললো এবার। এও এই রাঙাদা চা বাগানের আশেপাশে থাকা আর এক হুল্লোড়বাজ। এর আগেও বিলাসকান্তের সঙ্গে নানান ব্যাপার নিয়ে এর ঝামেলা হয়েছে। দাঁত পিষে পিষে সে বলল, বটে, বয়স্ক লোক আর আরেকজন, মানে দুজন। বেশ, দেখা যাক, চল দেখি। দুজন লোককে সামলে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। কিন্তু কিন্তু ওরা, ওদের যাদের গলা শুনছ, ওরা ও বাবলু, ওরা কোথায় এ বাবা ওরা তুই? ওরা ও বাবলু। পুলিশ ছাড়া আমরা কাউকে সেরম ভয় টয় পাই না। দাঁড়া, দেখাচ্ছি মজা। এ কথা বলে ওরা কাঠের মেঝেতে দুমদুম করে পা ফেলে এগিয়ে গেল দরজার দিকে। কিন্তু বেশি দূর যেতে হলো না। কয়েক পা গিয়েই ওদের দুজনকে থামতে হলো। দরজা দিয়ে ভেতরে ঢুকেছে সলিলবাবু আর ভম্বল। কিন্তু ওদের দেহগুলো কেমন যেন স্বচ্ছ, এপার ওপার দেখা যাচ্ছে যেন। আর একটা অদ্ভুত উজ্জ্বল আলো যেন ঠিকরোচ্ছে ওদের দুজনের শরীর থেকে। এই, কারা? এই, কারা তোমরা? কি তোমরা? চলে যাও এখান থেকে, আমরা কিন্তু সাবধান করছি। চলে যাও। এ কথা বলে লোকটা দৌড়ে গেল সলিলবাবুর দিকে। কিন্তু সলিলবাবুকে ধরা তো দূরের কথা, তার শরীরটা যেন হাওয়া দিয়ে তৈরি। লোকটা সেই হাওয়ার মধ্যে দিয়ে গিয়ে হুশ করে গিয়ে দাঁড়ালো একেবারে দেওয়ালের মুখে। এই কাণ্ডে সে নিজেই কেমন হকচকিয়ে দাঁড়িয়ে ফ্যাল করে দেখছিল ওদেরকে। সলিলবাবু আর ভম্বল ঘরের দেওয়াল কাঁপিয়ে হেসে উঠল। কেমন যেন রিনঝিনে একটা সুর সেই হাসিতে। সেই লোক দুটো ছাড়াও বিলাসকান্তেরও বুকটা কেঁপে উঠল ওদের হাসিটা দেখে। আমাদের যে ধরা চায় না রে বাবা, সেই কবেই তো আমি আর এই ভম্বল এই চা বাগানে আসতে গিয়েই, তাও প্রায় হয়ে গেল 7 বছর। ওই তো, ওই বাবলু সবই জানে। হ্যাঁ,
আজ স্যারের হঠাৎ মনে হলো দাদার খুব বিপদ, তাই তো খাদের মধ্যে থেকে এই ভাঙা গাড়িটা আমি টেনে তুললাম। কিন্তু কি বলো তো দাদা, গাড়িটা একেবারেই পুরনো, তার উপরে ভাঙা, তাই পাহাড়ে চড়তে একটু কষ্ট হয়ে গেল, নইলে তো কখনই এসে পড়তুম। আমায় ক্ষমা করিস বাবলু, তোর মা আমায় তোর দায়িত্ব দিয়ে গিয়েছিল, কিন্তু সে কথা আর রাখতে পারলুম কই। সলিলবাবু আর ভম্বলের কথা শুনে ওই লোক দুটোর আর বুঝতে বাকি রইল না, এরা মানুষ নয়। লোক দুটো একবার দরজার দিকে তাকিয়েই হুড়মুড় করে দৌড়ে বেরোলো ঘর থেকে। ওদের দৌড়তে দেখে ভম্বলও হাওয়ায় ভেসে বেরিয়ে গেল ওদের পেছনে। দেওয়ালে ধপাধপ দুটো শরীর আছড়ে পড়ার শব্দ হলো। সলিলবাবু সেটা শুনেই একটা আত্মতুষ্টির হাসি হেসে তাকালেন বিলাসকান্তর দিকে। বিলাসকান্ত ততক্ষণে কাঁপা কাঁপা পা নিয়ে উঠে দাঁড়িয়েছে। ঘরের মধ্যে আবার এসে ঢুকলো ভম্বল, তার মুখেও একটা হাসি লেগে আছে। তোর বিপদ হবে আর আমি আসবো না, তাই কখনো হয় রে? তুই ছাড়া আর আমার কে ছিল বল দেখি? হ্যাঁ দাদা, স্যার এখনো আপনাকে সমান ভালোবাসেন। সারা রাস্তা উনি আমাকে চালিয়ে গেছেন গাড়ি জলদি চালানোর জন্য। আমি বললাম চলেন উড়েই চলে যাই, কিন্তু ওনার প্রাণের ওই নীল গাড়ি ছাড়া কোথাও উনি পা বাড়াবেন না। কি বলবো বলেন? যাকগে দাদাবাবু, ওই লোক দুটোকে ওদিকের বারান্দায় আমি একেবারে শুইয়ে দিয়ে এসছি, এবার চট করে পুলিশে খবর দিন দেখি। বিলাসকান্ত কোনো কথাই বলতে পারছিল না, গলা শুকিয়ে গেছিল তার। কিছুতেই সে বিশ্বাস করতে পারছিল না 7 বছর আগে যাদের খাদের মধ্যে হারিয়ে যাওয়ার খবর শুনেছিল সে, তারা দুজনে সেই খাদ থেকে উঠে এসে দাঁড়িয়ে আছে তার সামনে। হঠাৎ বাড়ির বাইরে থেকে বেশ কিছু লোকের গলা শোনা গেল। অনেক লোক যেন বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে বিলাসকান্তের নাম ধরে ডাকছে বারবার। সেই শব্দেই সলিলবাবু আর ভম্বল হঠাৎই ধোঁয়া ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেল। এরপর বিলাসকান্ত বাড়ির বাইরে বেরিয়ে এলো একরকম দৌড়ে। এসে দেখল বেশ কয়েকজন চা বাগানের লোক এসেছে। ওদের হাতে আলো আর মশাল, আলোয় আলোয় ভরে আছে চা বাগানের কাঠের বাংলোটা। চিৎকার শুনলাম ম্যানেজার বাবু, কি হয়েছে? কোনো বিপদ নাকি? হ্যাঁ, আরে তো অন্ধকার কেন চারিদিকে? আলো জ্বালেননি? কোনো কিছু হয়েছে নাকি? কি হয়েছে বাবু? বিলাসকান্ত কি যে বলবে কিছুই বুঝতে পারছিল না, ভ্যাবলা চোখে ওদের মুখের দিকে তাকিয়েছিল। আলোতে কেমন যেন দুটো চোখ জ্বালা জ্বালা করছিল তার। হঠাৎ তাকে অবাক করে দিয়েই জল ভরে উঠল সেই দু চোখে। একটা খুব মৃদু গাড়ির ঘর ঘর শব্দ কানে এলো বিলাসকান্ত বাবুর। চা বাগানের সীমানার দিকে নজর গেল তার। একটা পুরনো নীল গাড়ি খুব ধীরে ধীরে একরকম ধুকতে ধুকতে এগিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। এটা তার মামা সলিল সমাদ্দারের খুব পছন্দের ছিল। এক বর্ষার রাতে এই গাড়িতে করে এই চা বাগানে আসতে গিয়ে হারিয়ে যান তারা। হয়তো যেখানে হারিয়েছিল গাড়িটা সেখানেই ফিরে যাচ্ছে আবার। বিলাসবাবু যতক্ষণ না গাড়িটার পেছনের আলোগুলো নেভে গেল ততক্ষণ তাকিয়ে থাকলেন সেদিকে। আকাশের চাঁদের আলো তখনও বাংলোটার ওপর পড়ে পিছলে যাচ্ছিল। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমার কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আচ্ছা, অনেকের অনেক কোয়েশ্চেন আসছে যে কেন ভিডিও দেরিতে আসছে চ্যানেলে। তো বেসিক্যালি এখন একটা ছোট প্রবলেম চলছে, যেটা নিয়ে আমি পরে কথা বলবো। অবভিয়াসলি একদিন আমার লাইভ করার ইচ্ছা আছে, যেটা নিয়ে কথা বলাটা দরকার। আপাতত এতটুকুই বলে রাখলাম, সেই কারণে ভিডিও দেরি করে আসছে চ্যানেলে। তো আশা করি তোমরা যেমনভাবে পাশে ছিলে সেরকমভাবে পাশে থাকবে। তো দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।